নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বই থেকে কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সকলেই দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য প্রিপারেশান নিচ্ছ। এই প্রিপারেশানটা আরও ভালো হয়ে যায় যদি তোমরা কিছু মক পেপার দিতে পারো, তাই না? তো আমি এখানে আলো চ্যাপ্টারটি নিয়েছি এবং এখান থেকে আমি 25 নাম্বারের একটা কোশ্চেন পেপার রেডি করেছি। চলো দেখে নেওয়া যাক সেই পেপারটি, এবং তোমরাও চেষ্টা করো এর সঠিক উত্তর দিতে। সুতরাং আর দেরি না করে চলো আমরা ক্লাসটাকে শুরু করি। প্রথমে দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে আমি 5টি কোশ্চেন নিয়েছি এবং প্রতিটি কোশ্চেনের মান 1 নম্বর। তো সুতরাং সোজাসুজি কোশ্চেনে চলে যাওয়া যাক। যে বস্তুর নিজস্ব আলো আছে তাদের ড্যাশ বলে। বলো তো এর সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তরটি হবে সপ্রভ বস্তু বলা হয়। সপ্রভ বস্তু বলা হয়। নেক্সট, গাঢ় অন্ধকার অংশটি হলো কি? গাঢ় অন্ধকার অংশটির নাম হলো ছায়া। অভিলম্ব ও আপতিত রশ্মির মাঝের কোণকে ড্যাশ বলে। এর সঠিক উত্তরটি হলো আপতন কোণ বলা হয়। চলে আসি পরের কোশ্চেনে। আপতন কোণ 50 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত? আমরা জানি প্রতিফলনের সূত্রানুযায়ী আপতন কোণের মান প্রতিফলন কোণের মানের সমান হয়। যেহেতু আপতন কোণের মান এখানে 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে প্রতিফলন কোণের মানও 50 ডিগ্রি হবে। আয়নার প্রতিফলন একটি ড্যাশ প্রতিফলনের উদাহরণ। আমরা এখানে দু ধরনের প্রতিফলনের উল্লেখ পাই। একটি হলো নিয়মিত প্রতিফলন, আরেকটি হলো বিক্ষিপ্ত প্রতিফলন। মসৃণ তলে নিয়মিত প্রতিফলন দেখা যায়, তাহলে আয়নার তলও একটি মসৃণ তলের মধ্যেই পড়ে। আয়নার প্রতিফলন একটি নিয়মিত প্রতিফলনের উদাহরণ। তো এর মধ্যে আমাদের 5টি কোশ্চেন হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা 5 মার্কস পেলাম। নেক্সট, নিম্নের উক্তিগুলি সত্য মিথ্যা নির্বাচন করো। এখানেও 5টি কোশ্চেন দেওয়া আছে, এরও 5 মার্কস, এবং এটি হলো সত্য মিথ্যা চিহ্নিত করতে হবে। প্রতিটি কোশ্চেনের মান 1। চলো দেখে নেওয়া যায় কী কী কোশ্চেন আছে। আলো সরল রেখায় চলে, এটি কি কারেক্ট উক্তি? তো এখানে আমি কি লিখে দেব? সত্য। সূচিছিদ্র ক্যামেরায় প্রতিবিম্ব গঠিত হয়। ভালো করে পড়ো, সূচিছিদ্র ক্যামেরায় প্রতিবিম্ব গঠিত হয়। এটি ভুল, কারণ আমরা জানি সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি তৈরি হয়। তাহলে এখানে আমরা কি লিখব? মিথ্যা। আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়, একদমই ঠিক। আমরা এর আগে একটা অঙ্কও করলাম। প্রতিফলনের সূত্রানুযায়ী আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান। তো এই উক্তিটি সত্য। আয়নায় গঠিত প্রতিবিম্ব অবশীর্ষ হয়। অবশীর্ষ কথাটির অর্থ হলো উল্টানো, অর্থাৎ আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমাদের মাথা পায়ের দিকে আর পাটা ওপর দিকে দেখাবে। এটা কি হয়? অবশ্যই নয়। আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ হয়, কিন্তু এখানে আমাদের লেখা আছে অবশীর্ষ, তাহলে এই উক্তিটিও আমাদের মিথ্যা। নেক্সট কোশ্চেন, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা। একদম সঠিক। তো এখানে আমরা 5 নম্বরের শূন্যস্থান পূরণ করলাম এবং 5 নম্বরের সত্য মিথ্যা নির্বাচনের যে কোশ্চেনগুলো থাকে সেটা করলাম। তো এখান থেকে তোমাদের 10 নম্বর হয়ে গেল। চলে আসে পরের কোশ্চেনে।
দেখো কি লেখা আছে, স্তম্ভ এ এবং স্তম্ভ বি এর মধ্যে মিল করো। এ স্তম্ভে 5টি অপশান দেওয়া আছে, বি স্তম্ভেও 5টি অপশান দেওয়া আছে। তো এই দুটি তথ্যকে মিল করাতে হবে। তো আমরা দেখে নিই কী কী আছে। অতি বেগুনি রশ্মি, আচ্ছা প্রথমে আমরা একটা একটা করে পড়বো এবং এখানে 5টি অপশান পড়বো। প্রথমে দেখি অতি বেগুনি রশ্মি, ভালো করে পড়ো। হাত ভাঙা, আয়না, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিসরণ এবং ওজোন স্তর, এই 5টি অপশান এখানে দেওয়া আছে। এবার তোমরা ভেবে বলো তো অতিবেগুনি রশ্মির সাথে এই 5টি অপশানের মধ্যে কোনটা মিল যাবে, ভালো করে ভেবে বলো। অতিবেগুনি রশ্মির সাথে অপশান নাম্বার 5 যেটা আছে ই অর্থাৎ যেটা আছে ওজোন স্তর, এটি মিল যাবে, তাই তো? তাহলে আমরা এখানে দেখি অতিবেগুনি রশ্মির সাথে এখানে আমরা ই কথাটি লিখে দিলাম। নেক্সট, ঘনতর ও লঘুতর মাধ্যম, আবার পড়ি। হাত ভাঙা, আয়না, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিসরণ। ওজোন স্তরটি আর পড়লাম না কারণ ওজোন স্তরের আমার অপশান হয়ে গেছে। তা ঘনতর লঘুতর মাধ্যম, এই দুটো মাধ্যমের উল্লেখ আমরা কোথায় পাই? প্রতিসরণে পাই। তা প্রতিসরণ এইখানে আমরা কি লিখে দেব? প্রতিসরণ হচ্ছে অপশান নাম্বার ডি। নেক্সট, পার্শ্ব পরিবর্তন। তো পার্শ্ব পরিবর্তন কোথায় আছে দেখা যায়? হাত ভাঙা, আয়না, বিক্ষিপ্ত প্রতিফলন, এই 3টি অপশান আমাদের হাতে পড়ে আছে। আয়না, পার্শ্ব পরিবর্তন আয়নার সাথে মিল যাবে, কি করে হবে? পার্শ্ব পরিবর্তনে আয়নাতে আমরা পার্শ্ব পরিবর্তন দেখি, আমাদের ডান হাতটা বাম হাত দেখায় এবং বাম হাতটা ডান হাত দেখায়, তোমরা সকলেই জানো। তাহলে পার্শ্ব পরিবর্তনের অপশানের সাথে অপশান নাম্বার বি মিল যাচ্ছে। ঘরের দেওয়াল, আমাদের হাতে দুটি পড়ে আছে, একটি হচ্ছে হাত ভাঙা আর একটি পড়ে আছে বিক্ষিপ্ত প্রতিফলন। তো ঘরের দেওয়ালের সাথে কোনটি অপশান যাবে? ঘরের দেওয়ালের সাথে বিক্ষিপ্ত প্রতিফলন যাবে। যেহেতু ঘরের দেওয়াল অমসৃণ তল, তাহলে ঘরের দেওয়ালে বিক্ষিপ্ত প্রতিফলন লক্ষ্য করা যায়। তো অপশন নাম্বার সি হয়ে যাবে 4-এর সাথে। নেক্সট 5-এ কি আছে? এক্স রশ্মি। যখন আমাদের হাত পা ভাঙে তখন আমরা কি করি? এক্স রে করি। তো তার সাথে আমাদের অপশন নাম্বার এর মিল যাবে। তো এখানে আমাদের 5টা কোয়েশ্চেন হয়ে গেল। তাহলে এর মধ্যে আমাদের 15 মার্কসের কোয়েশ্চেন কমপ্লিট। নেক্সট চলে আসি ডি, কোয়েশ্চেন নাম্বার ডি। নিম্নের ছবিতে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ চিহ্নিত করো। এখানে দেখো প্রতিটি চিহ্নিতকরণের জন্য 1 নম্বর পাবে, তাহলে এখানে আছে 4 মার্কস, রাইট? তো আমরা ছবিটা এঁকে নিই। আলোর ছবি সবসময় তোমরা স্কেল এবং পেন্সিলের সাহায্যে করবে, এখানে পেন ব্যবহার করবে না। স্কেল নেবে, পেন্সিল নিয়ে যাবে এক্সাম হলে, কোশ্চেন এলে সুন্দর করে পরীক্ষায় আঁকবে। তো আমরা প্রথমে একটা স্কেল নিয়ে নিয়েছি এবং পেন্সিলের সাহায্যে আমরা স্ট্রেট লাইন ড্র করে নিলাম, রাইট? এবার আমি এখানে একটি চাঁদা বসাবো। তোমাদের সকলের কাছে জিওমেট্রি বক্স আছে, তাহলে এক্সাম হলে জিওমেট্রি বক্স নিয়ে যেতে একদম ভুলবে না, বিশেষত তোমাদের যখন এখানে আলো চ্যাপ্টারটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যে অন্তর্গত আছে। তো এখানে আমি 90 ডিগ্রি মার্ক করে নিলাম। তো এখানে আমার একটা সোজাসুজি লাইন টানবো, এটি আমাদের কি হবে? তোমরা সকলেই জানো এটিকে বলা হয় অভিলম্ব, তাই তো? এবার আমরা আবার চাঁদাটিকে বসাবো। দেখো ঠিকঠাক বসানো হয়েছে তো? একদম পারফেক্ট হলো। এবার আমরা কি লিখব, কি আঁকবো? আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি। তুমি এখান থেকে ধরো এই 10 ঘর গেলাম, 10 ঘর, 10 ঘর, 10 ঘর, তাহলে কতবার গেলাম? 1 2 3 4, তাহলে এখানে আমি 40 ঘর গেলাম। তাহলে সেমভাবে এখানেও আমরা 40 ঘরই যাব, 1 2 3 4, তো এখানেও আমরা 40 ঘর গেলাম।
কেন এইভাবে আঁকলাম? কারণ আমরা জানি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। তা আমরা যদি এইভাবে আঁকি তাহলে আমরা এক্স্যাক্ট ছবিটি পাবো। আমি আবার বলছি, এখানে গেলাম 10 ঘর, দেখো 80, 70, 60, 50, 10 ঘরে মানে মোট 40 ঘর গেলাম। এখানেও মোট 40 ঘরই যাচ্ছি 10 10 করে, 1 2 3 4। কোনো কনফিউশন নেই আশা করি। এবার তুমি চাঁদাটাকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে এবার তুমি স্কেলের সাহায্যে লাইনটি ড্র করে নাও। এই আমার এখান থেকে আর এই বিন্দু পর্যন্ত একটি লাইন ড্র করলাম, সরলরেখা লাইন ড্র করে নিলাম। আবার একইভাবে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত একটি সরলরেখা ড্র করে নিলাম। ঠিক আছে, এই রশ্মিটা একটু বেশি দূর চলে গেছে, কোনো অসুবিধা তাতে নেই। এবং আলোর ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হলো অ্যারো চিহ্ন। কোনখান থেকে রশ্মিটি আসছে, কোন দিক থেকে রশ্মিটি আসছে, এই দিক থেকে আমার রশ্মিটি আসছে এবং এখানে এখানে হিট করে রশ্মিটি এই দিক বরাবর ফিরে গেছে। তো এটা আমার একটা তল। আমাকে কোন কোন রশ্মি কী কী চিহ্নিত করতে বলছে? আপতিত রশ্মি। তো এটা আমার আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ। যেহেতু এটা আমাদের অভিলম্ব, তো অভিলম্ব আর এই কোণটার মধ্যে আমি আই নামটা দিলাম এবং প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মাঝে আমি আর কোণটি লিখলাম। কেন এখানে আই লিখলাম, কেন এখানে আর লিখলাম আমি এখনই বলছি তোমাদের। এখানে আই কথাটির অর্থ হলো আপতন কোণ, আপতন কোণ, এবং আর কথাটির মানে হলো প্রতিফলন কোণ। আমি এখানেও লিখে দিতে পারতাম, কিন্তু জায়গাটা কি হলো, খুব জবরজং দেখতে লাগতো, ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না, তাই আমি নিচে লিখলাম। এবং এখানে আমরা লিখব আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মিগুলো এর পাশে আমরা লিখে দেবো। আপতিত রশ্মি এবং এখানে লিখে দেবো কি প্রতিফলিত রশ্মি। ব্যাস হয়ে গেল। এখান থেকে আমরা 4 মার্কস পেয়ে গেলাম, আই, আপতন কোণ আর প্রতিফলন। তো 4টি আমাদের এখানে দেখানো হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরাও এটি করতে পেরেছো। চলে আসি নেক্সট কোশ্চেনে। এখানে দেখো, নিম্নের প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের 3টি কোশ্চেন আছে এবং 3টি কোশ্চেনের প্রতিটি কোশ্চেনের মার্কস হচ্ছে 2 নম্বর করে। তাহলে এখানে আমার 6 হলো। কি কি কোশ্চেন আমার আছে দেখে নিই। আয়নায় গঠিত প্রতিবিম্বের দুটি ধর্ম লেখো। আয়নায় গঠিত প্রতিবিম্বের দুটি ধর্ম লেখো। খুবই সোজা কোশ্চেন। আচ্ছা তোমরা ভেবে বলো তো কি কি লিখতে পারো তোমরা এখানে। দেখো এখানে দেখো উল্লেখ করে দিয়েছে দুটি ধর্ম লেখো। তা দুটি কথাটি যখন লেখা আছে, তোমরা সুন্দর করে এখানে প্রথমে 1 নম্বর দিয়ে দেবে, প্রথম ধর্মটি লিখে নেবে এবং 2 নম্বর লিখে দ্বিতীয় ধর্মটি লিখে নেবে। এক্ষেত্রে যারা তোমার খাতা দেখবে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে এবং তোমার ক্ষেত্রেও ব্যাপারটি খুব সুবিধাজনক হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শুধু উত্তর লেখাই নয়, খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও তোমাদের একটি স্বভাবের মধ্যে বা চরিত্রের মধ্যে, শিক্ষার্থীর চরিত্রের মধ্যে সেটিকে ধরা হয়। তো আমরা কি লিখতে পারি? আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ লিখতেই পারি। আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ। 2 নম্বরে কি লিখতে পারি? বস্তু ও প্রতিবিম্বের উচ্চতা সমান লিখতেই পারি। বস্তু ও প্রতিবিম্বের উচ্চতা সমান। সুন্দর করে লিখবে, দুটি লাইনের মধ্যে ফাঁক রাখবে এবং তোমার উত্তর কমপ্লিট।
1 নম্বর 2 নম্বর। আমি এখানে দুটো বলেছি বলে 2 লেখা আছে, 1 এবং 2। আরেকটাও হয় কি বলো তো, বস্তু থেকে আয়না ও আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান, তোমরা এটাকেও লিখতে পারো। তো এখানে দুটো বলেছে, আমাদের উত্তর লেখা কমপ্লিট এবং এর সাথে সাথে আমাদের কোশ্চেনটাও কমপ্লিট। নেক্সট কোশ্চেনে চলে যাই, নিয়মিত প্রতিফলন কি? খুবই সুন্দর একটা কোশ্চেন। তো তোমরা নিশ্চয়ই তোমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে, শুধু মুখস্থ নয়, বোঝাটাও দরকার। নিয়মিত প্রতিফলন কি? মসৃণ তলে যে প্রতিফলন ঘটে তাকে আমরা নিয়মিত প্রতিফলন বলি। এখানে সুন্দর করে আমরা উত্তরটা লিখে নেব। মসৃণ তলে যে প্রতিফলন ঘটে তাকে নিয়মিত প্রতিফলন বলে। আমার উত্তর লেখা কমপ্লিট। আচ্ছা, ভালো করে ভেবে দেখো, এতে কিন্তু কোশ্চেন মার্কস 2 আছে, রাইট? যেহেতু 6 নম্বরের কোশ্চেন আমি সেট করেছি, এখানে এখানে মার্কস হচ্ছে 2। এখানে নিয়মিত প্রতিফলন কি, এখানে শুধু এইটি দিয়েছে, আমি সংজ্ঞাটাও লিখে দিয়েছি। কিন্তু খুব ভালো হয় যদি তুমি এখানে একটা ছবি ড্র করো। যদি এখানে একটা ড্র করে দাও তোমাদের নিয়মিত প্রতিফলনের একটা ছবি, তাহলে খুব ভালো হয়। যেহেতু ছবিটি তোমাদের বইতেও আছে, উত্তরটাও অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এখানে আমি একটি নিয়মিত প্রতিফলনের ছবি এঁকে দিচ্ছি। যেহেতু তোমার কাছে স্কেল পেন্সিল সবই আছে, তো তুমি এটা ভালো করে লিখতেই পারো। এখানে রশ্মি নিয়ে নিলাম, এই একটি রশ্মি, যেহেতু প্যারালাল রশ্মি দুটো আঁকবো, দুটোকে কিন্তু প্যারালালি ড্র করে নিলাম। হয়ে গেল। প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো প্যারালাল হিসেবেই নির্গত হবে। দেখো হয়ে গেল। ছবি আঁকতে কতক্ষণ গেল? 1 মিনিট। সুন্দর ছবিও হয়ে গেল, তার সাথে সাথে তোমাদের উত্তরটাও ভীষণ সুন্দরভাবে লেখা হলো। এখানে তুমি নিচে সুন্দর করে লিখে দেবে নিয়মিত প্রতিফলন। রাইট? এর সাথে সাথে আমাদের কোশ্চেন নাম্বার 2 কমপ্লিট। চলে আসি কোশ্চেন নাম্বার 3-তে। অতি বেগুনি রশ্মির 2টি ক্ষতিকারক প্রভাবের উল্লেখ করো। এটাও খুব সোজা কোশ্চেন, তোমরা সকলেই জানো। কি লেখো তো আনসার? এখানেও দেখো 2টি লেখা আছে, আমি সুন্দর করে 1 দিয়ে দেবো। কোষের ডিএনএর ক্ষতি হয়, আরেকটি কি লিখব? চামড়ার ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়। হয়ে গেল। এর সাথে সাথে আমাদের 3 নম্বর কোশ্চেনও কমপ্লিট এবং আমাদের 6 মার্কসও কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো জানিও। আজকে আমাদের এখানে আলো চ্যাপ্টারে আমরা 25 নম্বরের কোশ্চেন করলাম। আশা করি প্রতিটি কোশ্চেনই তোমরা পেরেছো। তো চলে আসবো নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে। ততদিন কিপ প্র্যাকটিসিং। বাই বাই।